হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে আমাদের যে ক্লাসটা হতে চলেছে সেটা ওই ক্লাস 10-এর চ্যাপ্টার 11, যেটা আমরা কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি করাচ্ছিলাম। সেখানে একটা পোর্শন বাদ রেখেছিলাম, যেটা হলো হিটিং এফেক্ট অফ কারেন্ট, যাকে বলা হয় তাপতড়িতের ক্রিয়া। মানে তড়িৎ প্রবাহের উপর তাপের, মানে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহে তাপীয় ফল। এই যে ইলেকট্রিসিটি, এই যে কারেন্ট ট্যারেন্ট চলার ফলে যে কী হয়, মানে অ্যাকচুয়ালি যে যে হিটটা উৎপন্ন হয়, সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে যাবো, গিয়ে ইন ডেপথে দেখবো। কারণ আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি ভিডিওটাকে বেশি লেন্দি করিনি। কারণ বেশি লেন্দি করিয়ে মানে সাবজেক্টটাকে মানে সাবজেক্টটাকে অ্যাকচুয়ালি বোরিং করিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? জাস্ট আমাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যাই হোক। এবং এটা অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো আমরা আগের ভিডিওতে বলতে পারিনি, সেগুলো এই ভিডিওতে বলবো। প্রথমত চ্যাপ্টারটাকে আমরা আগের দিন যেমন আমরা জাস্ট ওই ওহমস ল কমপ্লিট করিয়েছি, এবং যে জিনিসগুলো কমপ্লিট করেছি, যেখানে ওই ওহমস ল কমপ্লিট করিয়েছি, কারেন্ট, ইলেকট্রিসিটি, ভোল্ট, মানে যে আধান সম্পর্কে যে কনসেপ্টগুলো, যে প্রথমে আমরা জেনেছিলাম আই, মানে যে ঠিক তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু কি, তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল আধান বাই। তারপরে জেনেছিলাম ভোল্ট ইজ ইকুয়াল টু কী হয়, যে একক পরিমাণ আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য হয়। সেখান থেকে আমরা ভি সমানুপাতিক আইয়ের সম্পর্ক দেখেছিলাম, যেখান থেকে আমরা জেনেছিলাম ভি ইজ ইকুয়াল টু আই আর হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে জেনেছিলাম যে আইয়ের সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। আর কি জেনেছিলাম, আর কার কার উপর ডিপেন্ড করে সেটা জেনেছিলাম। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ হয়ে থাকে, যেখানে রোটাকে বলা হয় রোধাঙ্ক, এটা উপাদানের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবং এরপর জেনেছিলাম সিরিজ, যেগুলো আছে সিরিজ, মানে যে ঠিক আছে, মানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় সম্পর্কে জেনেছিলাম। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে জাস্ট এগুলো যুক্ত হয়ে থাকে, জোড় হয়ে থাকে। আর যখন প্যারালাল হয় তখন হচ্ছে কি 1/, হয়ে থাকে 1/r প্লাস 1/r2 এরকম হয়ে থাকে। আবার জেনেছিলাম অ্যামমিটারগুলো শ্রেণী সমবায় যুক্ত থাকে, আর ভোল্ট মিটারগুলো সমান্তরাল সমবায় যুক্ত থাকে। মোটামুটি এইগুলো হলো একটা জিস্ট একটা চ্যাপ্টারে। এবারে এই চ্যাপ্টারটা যেটা আমরা দেখবো সেটা হলো যে, ধরো একটা যে ব্যাটারি বা তড়িৎ কোষ হলো তড়িৎ শক্তির উৎস, তাহলে এরা যে তড়িৎ কোষের অভ্যন্তরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, এবং তার জন্য তো যেটি বিভব পার্থক্য সৃষ্টি হয়, এবং ব্যাটারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলেকট্রন চলাচল হয় এবং তড়িৎ প্রবাহ ঘটে, তার জন্য যে ঠিক তড়িৎ প্রবাহিত হয়, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই যে তড়িৎ কন্টিনিউয়াসলি, মানে অনবরত যে তড়িৎ প্রবাহের ফলে এক ধরনের শক্তি তো ক্ষয় হয়, মানে ব্যয় হয়, এবং সেই শক্তিটা যায় কোথায়? শক্তিটা যতক্ষণ হিট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সেটাই বলা হচ্ছে যে উৎস শক্তির এক অংশ তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য ব্যয় হয়, আর এক অংশ প্রয়োজনীয় কার্যে ব্যবহৃত হয়। যেমন ধরো বৈদ্যুতিক পাখার যে ব্লেডগুলো আছে, ঠিক আছে, ব্লেডগুলোকে যখন আমরা ঘোরাই তখন কি হয়, ঘোরাতে ব্যবহৃত শক্তি কাজে লাগে যখন আমরা কারেন্ট, মানে সুইচটাকে অন করি। আর বাকি উৎস কী করে, যন্ত্রটাকে উত্তপ্ত করে। তার মানে একটা কাজ দিচ্ছে অন্যটা, তেমন তাপশক্তির এখানে হিসাবে ব্যয় হয়। এখন এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা লক্ষ্য করি, যেমন একটা বৈদ্যুতিক পাখা যদি দীর্ঘক্ষণ যাবত যদি বিরামহীন চলতে থাকে, সেটা অত্যন্ত গরম হয়ে ওঠে। সেটা সব ক্ষেত্রে, মানে যে কোনো ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে, হিট উৎপন্ন হয়। এখন যদি কোনো বর্তনী বিশুদ্ধ রোধকযুক্ত হয়, অর্থাৎ বর্তনীতে ব্যাটারির সঙ্গে শুধুমাত্র রোধক যুক্ত থাকে, এবং উৎস থেকে যদি সম্পূর্ণভাবে তাপশক্তি হিসেবে অনবরত অপচয় হতে থাকে, তাহলে এখানে কেসটা কী ঘটে, মানে তড়িৎ প্রবাহে তাপীয় প্রভাব দেখা যায়, এবং যার জন্য বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, এগুলো এই যন্ত্রে এই প্রভাবকে কাজে লাগানো হয়। ঠিক আছে, মানে এটা ব্যবহার অ্যাকচুয়ালি, এই যে তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ব্যবহারগুলো এইগুলো কাজে লাগে। আর তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ফলে যে মানে হিটটা উৎপন্ন হয়, তার ব্যবহার যদি বলা হয়, সেটা বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, যে যে মানে মেশিনটাকে চালানোর পর, মানে যেটা ইস্ত্রি ক্ষেত্রে কী হয়, সেটা যে মানে হিট হয়ে যায়, এবং হিট হয়ে গেলে সেটাকে আমরা ওই জামাকাপড় ইস্ত্রি করতে ব্যবহার করি। আবার সেটা যখন নর্মাল টেম্পারেচার হয়ে যায়, আবার ওই তাপটাকে ব্যয় করা হয়। মানে এটা অ্যাকচুয়ালি এগুলো ব্যবহার, যে এই তড়িৎ প্রবাহ, মানে এই যে মানে হিটিং এফেক্ট অফ দ্য ইলেকট্রিসিটির এর যদি ব্যবহার বলা যেতে পারে এইটা। আর মানে যন্ত্রটা চললে অ্যাকচুয়ালি যে ব্যয় হয় শক্তিটা, সেটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা যায় এর মাধ্যমে, যেটা কি জুলস ল, যেটা আমরা পরের স্লাইডে দেখবো। চলো দেখি। প্রথমে চলে আসছে, যেমন এটা ধরো ইলেকট্রিক্যাল এনার্জি যাচ্ছে গিয়ে একটা বাল্বকে জ্বালাচ্ছে, মানে বাল্বকে যেটা দুটোভাবে কাজ করে, একটা লাইট এনার্জি হিসেবে কাজ করে, আর একটা থার্মাল এনার্জি হিসেবে কাজ করে, ঠিক আছে। এখন এর পরের স্লাইডে দেখবো, সেটা হচ্ছে কি, যে ধরো আর মান সম্পন্ন একটা রোধ সম্পন্ন একটা মানে রোধকের মধ্য দিয়ে আই প্রবাহিত হচ্ছে তড়িৎ। তাহলে এর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হবে কি, ভি। স্বাভাবিকভাবে যদি টি সময় ধরে এর মধ্য দিয়ে কিউ আধান প্রবাহিত হয়, যেটা আমরা আগে পড়ে এসেছি, তাহলে টি আধান প্রবাহিত হয়, তার জন্য ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি কিউ পরিমাণ প্রবাহিত হয় আধান, তাহলে ওর মধ্যে কৃতকার্য কত হবে, ভি কিউ। তার মানে আমরা যেটা পড়েছিলাম ভি ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম, ডাব্লু বাই কিউ, যেটা আমরা ওই বিভব প্রভেদের সংজ্ঞা পড়েছিলাম। তাহলে এখানে কৃতকার্য যেহেতু হচ্ছে, মানে কৃতকার্য ডাব্লু ইজ ইকুয়াল টু ভি কিউ হয়ে গেল।
ঠিক আছে। এখন যদি উৎসটিকে টি সময় ভিকিউ পরিমাণ শক্তি যদি ব্যয় করা হয়, তার মানে W/T একক সময় কৃতকার্যের হারকেই বলা হয় কি শক্তি। এখন ডাব্লুর মান কি VQ/T তাহলে হচ্ছে, তার মানে শক্তি কি হবে, তাহলে VQ/T মানে কি হয় I, তার মানে VI, তার মানে P = কি পেলাম VI। এটাকেই এখানে বলা হয়েছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে কমপ্লিট করেছিলাম, যে এই ব্যাপারটাকেই অ্যাকচুয়ালি এই পাওয়ারটাকেই মানে একক সময় কৃতকার্যের হারকে আমরা বলে থাকি শক্তি। তাহলে একক সময় কৃতকার্যের হার এইটাকেই বলা হয় শক্তি, এটাকে বলা হয় পাওয়ার। এখন বলা হচ্ছে উৎস কর্তৃক বর্তনীতে উৎস কর্তৃক বর্তনীতে উৎস কর্তৃক বর্তনীতে টি সময় যদি সরবরাহিত শক্তি হলো P/T, সেক্ষেত্রে বলা হয় যে অর্থাৎ এটাকে বলা হয় VIT। এখন উৎস কর্তৃক ব্যয়িত শক্তির পরিণতি কি হয়, তাহলে টি কর্তৃক যদি একটা যন্ত্র চলে, তার মানে যে পরিমাণ শক্তি হয় সেটা হলো P/T, যাকে বলা VIT। তাই উৎস কর্তৃক শক্তি ব্যয়িত শক্তির পরিণতি মানে শক্তিটা কি হয়, সেটা হলো তাপ শক্তি, যার পরিমাণ কি হলো, শক্তিটা টি সময় ধরে চলছে, তার মানে কি হয় PT, পির মান কি বলেছিলাম VIT, এটাই হলো H, এটাকেই বলা তাপ শক্তি। তাপ শক্তি রূপে অপচয় হয়, যদি যন্ত্র চলে শক্তি উৎপন্ন হয় সেটা তাপ শক্তি হিসেবে অপচিত হয়, ব্যাস এটাই হলো মেন কথা। এখন এটাকেই H = VIT বলা হয়, ঠিক আছে। যেমন এর ইউনিটগুলো আমরা দেখব, যেমন ধরো ওহম সূত্র থেকে আমরা পেয়েছিলাম কি, ওহম সূত্র সমীকরণটা ব্যবহার করে এখানে ওই VIT মানে এটা ব্যবহার করছি, যেখানে ওই এখান থেকে তাহলে কি করে পেলাম V = IR, আর এমনি তো ছিল IT, তার মানে এটা চলে আসছে কি VIT I²RT। এখন একটা তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত এটাকেই বলা হয় জুলের সূত্র, যেখানে বলা হয় তাপ শক্তি রোধের বর্গের সমানুপাতিক, যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে H কার সঙ্গে সমানুপাতিক, I² সমানুপাতিক, আর কার সাথে সমানুপাতিক, নির্দিষ্ট তড়িৎ প্রবাহের রোধের সমানুপাতিক, ওটা তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, I² সমানুপাতিক, আর এর সমানুপাতিক, আর কি বলা হচ্ছে রোধকের মধ্য দিয়ে ব্যাপিত তোপ মানে যে পরিমাণ সময় যায় তার সমানুপাতিক। তাহলে এটাই হলো এই সমীকরণ জুলস ল, যেখানে আমরা এই সমীকরণটা এই ছকটার মাধ্যমে এর একটা সার্কিটের মাধ্যমে এটাকে প্রকাশ করা হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে যে বিভব উৎসের সঙ্গে একটা বৈদ্যুতিক যন্ত্রকে যুক্ত করা হয়, সেক্ষেত্রে I = V/R হয়, এবং V/R দিয়ে এখানে তড়িতের প্রবাহ মাত্রাকে গণনা করা যেতে পারে, ঠিক আছে। এর পরের আর তার মানে এটাই বলতে চাইছি H = I²RT হলো তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, ওকে। এটা আমরা কোথা থেকে পেলাম, P থেকে পেলাম, P = VI, সেখান থেকে P = শক্তির ক্ষমতা হলো তাপ শক্তির ক্ষমতা হলো P = PT মানে VIT মানে I²RT হলো অ্যাকচুয়ালি যে ঠিক জুলের সূত্র। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে এই যে এখন জুলের ল অ্যান্ড যেটা হিটিং এফেক্ট অফ কারেন্টের ক্ষেত্রে কি দেখানো হচ্ছে, এটা একটা নাইক্রম কুণ্ডলী, ঠিক আছে। নাইক্রমের কুণ্ডলী একটা যেটা হিটার, সেটা অ্যাকচুয়ালি হিট দিয়ে গরম করা হচ্ছে, এই হিটটাকে কাজে লাগিয়ে এর মধ্যে নাইক্রম আছে, তারগুলো উত্তপ্ত হয়েছে, এটাকে কাজে লাগিয়ে কোনো জিনিসপত্র মানে যেটি কুকিংয়ের কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। যাই হোক, তারপরে স্লাইডে যাব, যেখানে কয়েকটা এক্সাম্পল কয়েকটা কোশ্চেন দেখবো। যেমন এটা বৈদ্যুতিক ইস্ত্রি সর্বোচ্চ হারে তাপ উৎপাদন করলে ব্যয়িত শক্তি হয় 840 ওয়াট, ওকে। যদি সর্বনিম্ন হারে তাপ মানে হয় উৎপাদন করে, তাহলে উৎপন্ন হয় 360 ওয়াট। তাহলে এবং উৎসের বিভব হচ্ছে কি 220 ভোল্ট, প্রতি ক্ষেত্রে তড়িৎ প্রবাহ রোধের মান কত। তার মানে এটা এরকম ব্যাখ্যা দিতে পারি যে প্রথমে বলেই দিয়েছে যে P = VI ফর্মুলা তো এখানে আমরা জানি, এখানে P দিয়ে দিয়েছে, V দিয়ে দিয়েছে, আইটা এখান থেকে বেরিয়ে যাবো। ধরুন এখান থেকে I পেলাম, প্রথমটার ক্ষেত্রে I পেয়ে গেলাম, I হলো 3.82 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে ইস্ত্রির রোধ কত হবে, তাহলে রোধ জানতে গেলে আমরা V = IR সমীকরণ ফেলবো, যেটা আমাদের ওহমস ল দিয়ে সেখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম। এখানে ভালো করে লক্ষ্য করো, আগের অধ্যায়ে বলেছিলাম I বাড়লে আর কমবে, আবার এটা বাড়লে এটা কমবে, আবার আর বাড়লে I কমবে, আবার আর কমলে I বাড়বে, মানে এদের মধ্যে ব্যস্ততার সম্পর্ক। তার মানে এখানে
আগে সেকেন্ডটা দেখি, এটা সর্বনিম্ন হারে করছে, তাহলে এখান থেকে আই এর মান 1.6, তার মানে এর যে ঠিক রোধটা বেশি হবে স্বাভাবিকভাবে। তার মানে বোঝা যাচ্ছে এটাই, এর মধ্যে দিয়ে কম পরিমাণ তড়িৎ যাচ্ছে, তাই এর কারণে এর রোধ বেশি। আর এর রোধ বেশি মানে এর হচ্ছে কি ক্ষমতা কম। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে যে এর ক্ষমতাটা তুলনামূলকভাবে কম, টির পরিমাণটা এর যে ঠিক তুলনামূলকভাবে কম, সেই জন্য অ্যাকচুয়ালি এর রোধটা বেশি। পির পরিমাণ মানে এটা অ্যাকচুয়ালি সর্বনিম্ন হলে তাপ উৎপন্ন করছে এত ওয়াট, তাহলে সেক্ষেত্রে তার যে ঠিক রোধ আর কারেন্টের পরিমাণ পেয়ে গেলাম। তার মানে এটা থেকে আমরা দুটো কোশ্চেনের অ্যান্সার পেলাম দুটো ফর্মুলা ব্যবহার করে, একটা পি ইজ ইকুয়াল টু ভিআই দিয়ে আর একটা কি ভি ইজ ইকুয়াল টু আইআর দিয়ে। এই ফর্মুলাগুলোকেই একদম মাথার মধ্যে জাস্ট গেঁথে নিতে হবে, ব্যাস, ঠিক আছে, এর বাইরে কিচ্ছু আসবে না। এগুলো একটু ঠান্ডা মাথায় যদি তোমরা ভিডিওগুলো দেখো এবং অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমরা ইজিলি জিনিসগুলো সলভ করতে পারবে। সেই জন্য আমি এই স্লাইডগুলো পিডিএফগুলো আমি যে ঠিক টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। তারপরে একটা কোশ্চেন বলা হচ্ছে যে এই 4 ওহম রোধের একটা মধ্য দিয়ে 100 জুল প্রতি সেকেন্ডে 100 জুল তাপ সৃষ্টি হয়, দুটো প্রান্তের বিভব প্রয়োগ কত। একদম পাতি ফর্মুলা, কী ফর্মুলা পড়বে, ওই যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাপ সৃষ্টি হচ্ছে, তাপ যখন সৃষ্টি হবে তখন হচ্ছে এইচ এর মান, তাপ মানে এইচ, ঠিক আছে, আর দিয়ে দিয়েছে দুপ্রান্তের বিভব পার্থক্য কত প্রতি সেকেন্ডে যাচ্ছে। তাহলে এখান থেকে এটাও করতে পারো, ভিআইটি করতে পারো, এইচ এর মান দিয়ে দিয়েছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভিআইটি। সমীকরণ থেকে কী পাচ্ছি আমরা, পি ইজ ইকুয়াল টু ভিআইটি ছিল, এখান থেকে আর দিয়ে দিয়েছে, তার মানে আরটাকে রাখতেই হবে, দুপ্রান্তের বিভব পার্থক্য টি পেয়ে যাচ্ছি, 4 ওহম পেয়ে যাচ্ছি, ভোল্ট আছে। তার মানে ব্যাপারটা আসছে এরকম যে আইটাকে জাস্ট এই ভিটাকে জাস্ট চেঞ্জ করা হয়েছে নাকি, না এইচটাকে চেঞ্জ করা হয়েছে। তো এইচ আই ইজ ইকুয়াল টু ভি ইন্টু এইচ বাই আর টি, তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে ভিএইচ বাই আর টি, যেটা হলো আই এর সঙ্গে সমান। তার মানে এইচ ইজ ইকুয়াল টু, ইকুয়েশন কি ভুল দিয়েছে এটা নাকি, সম্ভবত আই বার করতে কি কি দিয়েছে, আর দিয়েছে 100, এইচ দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, ওই তো ওখান থেকে বেরিয়ে গেল আর এর মান। আচ্ছা, ওখান থেকে তো আর এর মানটা বেরোবে না, ওখান থেকে আইটা বেরোবে, আইটা আগে বার করে নি, ঠিক আছে। চলো আগে আমি এই ফর্মুলা দিয়ে আই বার করছি আগে। পার সেকেন্ডে যাচ্ছে মানে প্রতি সেকেন্ডে আই স্কোয়ারের মান, আই স্কোয়ার কত আসছে, এটা হচ্ছে 4 ওহম, এটা টি, তার মানে আমি এখান থেকে বার করছি 25, তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে 25, তার মানে আয়ের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমি ব্যবহার করলাম, অ্যাকচুয়ালি ওর ক্যালকুলেশনটা একটুখানি যেটি ঘেঁটে দিয়েছে সেই জন্য। যাই হোক, তো এখানে রোধটার প্রান্তীয় বিভব পার্থক্য কত হচ্ছে, তাহলে আমরা আই পেয়ে গেছি, মানে ভিজগুলো আই আর ফর্মুলা ফেলবো, প্রান্তীয় বিভব পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে তড়িৎ প্রবাহে তাপীয় ফলে ব্যবহারিক প্রয়োগ। ওই যে একটু আগে আমি তড়িৎ প্রবাহে তাপীয় ফলে ব্যবহারিক প্রয়োগ যেটা বললাম, যে কী কী কাজে লাগে, মোটামুটি পরিবাহীতে মোটামুটি তড়িৎ প্রবাহ হলে অনেক তাপ উৎপন্ন হবে, এটা একদম আমরা জেনে গেছি। তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহৃত এই তড়িৎ শক্তি অবাঞ্ছিত তাপ শক্তিতে পরিণত হয়। এখন সেই জন্য অবাঞ্ছিত তাপ উৎপাদনের ফলে বর্তনীটা গরম হয়ে যায়, বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায়, তার ফলে কী হয়, বিশেষ বৈশিষ্ট্য পরিবর্তন হয়। যদিও তড়িৎ প্রবাহে তাপীয় ফলে অনেক ব্যবহারিক প্রয়োগ আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক টোস্টার, বৈদ্যুতিক চুল্লি, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক হিটার, এগুলো জুলে তাপীয় ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত কতগুলো মানে যন্ত্রাবলী, ঠিক আছে। তো বলা যেতে পারে মেকানিজম, যেখানে তড়িৎ প্রবাহে তাপীয় ফল আলো উৎপাদনেরও ব্যবহৃত হয়, যেমন বৈদ্যুতিক বাল্বেও কিন্তু তড়িৎ প্রবাহে তাপীয় ফল দেখা যায়। সেই জন্য আমি একটা ইমেজের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এক্ষেত্রে ফিলামেন্ট অবশ্য উৎপন্ন তাপে যথাসম্ভব অধিক অংশটাকে ধরে রাখে এবং বাকি উত্তপ্ত হয় এবং আলো বিকিরণ করে। সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রাতেও এটা অবশ্য গলবে না, মানে অ্যাকচুয়ালি কেন গলে না, কারণ ফিলামেন্টের যে উপাদান থাকে সেটাকে টাংস্টেনের গলনাঙ্ক মোটামুটি 3380 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তো এই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হওয়ার জন্য দৃঢ় ধাতু বাল্বের ফিলামেন্টের ওই ফিলামেন্টটা দৃঢ় ধাতু বাল্ব দিয়ে তৈরি করা হয়, সেই জন্য সহজে গলে না। তাই তাপ রোধক
সহায়ক বস্তু ব্যবহার করে ফিলামেন্টটিকে অবশ্য যত সম্ভব তাপ নিরুদ্ধ রাখতে হয়। সেই জন্য ফিলামেন্টের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য সাধারণত বলা হয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় নাইট্রোজেন এবং আর্গন, এই ফিলামেন্টের স্থায়িত্বটাকে বাড়ানোর জন্য নিষ্ক্রিয় নাইট্রোজেন এবং আর্গনকে ওই বাল্বটির মধ্যে মানে যেটি ভর্তি করা হয়। তার মানে বাল্বের মধ্যে কি কি থাকে, নাইট্রোজেন অ্যান্ড আর্গন থাকে, যেটা কি করে, যেটা ফিলামেন্টের স্থায়িত্ব বৃদ্ধি করে। ওকে, এখন ফিলামেন্ট দ্বারা গৃহীত তড়িৎ শক্তির বেশিরভাগ অংশই তাপ হিসেবে ব্যবহৃত হয় এবং ক্ষুদ্র অংশ মোটামুটি এটা আলো হিসাবে বিকৃত করে, মানে ম্যাক্সিমামটাই যেটা তাপ হিসেবে ব্যবহার করে। সেই জন্য অ্যাকচুয়ালি আমরা যে পরিমাণে লাইট দেখি তার ম্যাক্সিমামটাই ও যদি হিট হিসেবে ব্যবহৃত হয়, সেই জন্য বাল্বের গায়েতে হাত দেওয়া যায় না সহজে, ঠিক আছে। তার মানে আশা করি এখান থেকে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, কী আছে দেখি। পরের স্লাইডে যেমন এই লাইট এনার্জিকে একটা ব্যাখ্যা দিয়েছে, যেখানে বলে জুলের তাপবিক্রিয়ার একটা প্রচলিত ব্যবহার হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত ফিউজ তার। ফিউজ তারের কনসেপ্টটা কীরকমভাবে কাজ করছে, বৈদ্যুতিক বর্তনী এবং যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য এই তড়িৎ প্রবাহকে বন্ধ করে দেয় এবং সেটাকে নষ্ট হাত থেকে রক্ষা দেয়, যেটিকে রক্ষা করে। এখন যন্ত্রের সঙ্গে ফিউজ তারকে শ্রেণী সময় রাখা হয়, ভালো করে মনে রাখো, যে কোনো যন্ত্রের সঙ্গে ফিউজ তারকে কিন্তু শ্রেণী সময় রাখা হয়। ওকে, কারণ এটা এক টুকরো তার যা নির্দিষ্ট গলনাঙ্ক বিশিষ্ট ধাতব পদার্থ বা সংকর ধাতু তৈরি হয়, যেখানে অ্যালুমিনিয়াম, তামা, লোহা, সীসা ইত্যাদি দিয়ে তৈরি হয়। তাহলে ফিউজ তারের উপাদান অ্যালুমিনিয়াম, লোহা, তামা, সীসা হিসেবে থাকে। যদি বর্তনীর মধ্য দিয়ে নির্দিষ্ট সীমা অপেক্ষা বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ফিউজ তারটা তাপমাত্রা বাড়তে থাকে, ফিউজ তার গলে যায় এবং বর্তনী ছিন্ন হয়ে যায়। ফিউজ তারটা বলে সাধারণত পোর্সেলিন এবং সমজাতীয় পদার্থ দিয়ে তৈরি এবং খোলকের অভ্যন্তরে যা থাকে দুপ্রান্ত ধাতব প্রান্ত দ্বারা যুক্ত থাকে। বাড়িঘরে যে ফিউজগুলো ব্যবহৃত হয়, যেমন 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এমনকি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ফিউজ তার ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কী করে ব্যাপার করা, যেমন ধরো একটা যন্ত্রের প্রথমে ক্ষমতা জানতে হয়, ধরো 1 কিলোওয়াট ক্ষমতা আছে, সেই 1 কিলোওয়াট ক্ষমতাযুক্ত বৈদ্যুতিক ইস্ত্রি যদি 220 ভোল্ট লাইন, এটা আমাদের বাড়ির সবার লাইন থাকে 220 ভোল্ট, ঠিক আছে। এখন যদি এর মধ্যে যুক্ত থাকে, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত কীরকম হবে, তাহলে আমরা জানি P = VI দেখেছি। তাহলে এখানে বলে দিয়েছে 1 কিলোওয়াট মানে 1000, ভোল্টেজ কত হচ্ছে, ঠিক আছে 220, তার মানে এটাকে যদি কাটাকুটি করি পাবো আমি 4.54 অ্যাম্পিয়ার, তার মানে অ্যারাউন্ড 5 অ্যাম্পিয়ার। তার 5 অ্যাম্পিয়ারের রেটিং এর ফিউজ তার ব্যবহার করা যেতে পারে ইস্ত্রিটাকে রক্ষা করার জন্য। এখন এই ক্ষমতা, তাহলে এটা ডিপেন্ড করছে কার উপরে, ক্ষমতা এবং যেহেতু যে ঠিক ভোল্টেজের উপর। ভোল্টেজ যেহেতু সবার ক্ষেত্রে যে ঠিক 220 বাড়ির লাইনগুলোর ক্ষেত্রে, যেহেতু আমি গৃহস্থালির জিনিসগুলোর কথা বলছি, এবারে দেখতে হবে তার কত ওয়াটের ব্যবহার করা হচ্ছে, ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমরা এটার অ্যান্সার বার করতে পারবো। এটা জাস্ট একটা হিটিং এনার্জির ব্যাপার দেখানো হয়েছে ওই আগেরটার মতো, ঠিক আছে। যাই হোক, তার পরের স্লাইডে যাই, কী আছে পরের স্লাইডে। মোটামুটি বৈদ্যুতিক ক্ষমতা, এইটা হচ্ছে মেন জিনিস। এখানে এই একটা কনসেপ্ট আছে যেটা অ্যাকচুয়ালি কাজে লাগবে তোমাদের পরবর্তীকালে, মানে বিভিন্ন কোশ্চেন সলভ করতে। তো মোটামুটি আমরা বৈদ্যুতিক ক্ষমতার ক্ষেত্রে দেখেছি যে ওই P = VI, যেখানে P হলো I²R অথবা V²/R, এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো একটা দিয়ে কোশ্চেন অ্যান্সার করা যাবে, ঠিক আছে। এই তিনটে সমীকরণ দিয়ে যদি পাওয়ারের যদি ক্ষমতা মানে বলে সমীকরণ দিয়ে ধরো কোশ্চেন অ্যান্সার বার করতে দেয়, যে দেখতে হবে কী কী উপাদান দেওয়া আছে। VI দেওয়া থাকলে VI ফর্মুলা, IR দেওয়া থাকলে IR এর এটা ফর্মুলা I²R আর V²R। এখন এই VI থেকে কী করে আসছে, প্রথমত যদি আমরা P = VI ধরেছি, তাহলে এবার ধরো আমরা তো জানি V = IR, তাহলে এখানে এই V এর জায়গায় IR এর মান বসাও, তাহলে কি হচ্ছে, তাহলে I²R হয়ে গেল। আবার যদি ধরো I এর জায়গায় যদি আমি তাহলে এখান থেকে I কী হবে, V/R হবে। অতএব V × V/R যদি বসাই তাহলে কি হলো, V²/R। তার মানে আমার এই একটা সমীকরণ হলো, এই একটা সমীকরণ হলো। তার মানে এই তিনটে সমীকরণ দিয়েই মোটামুটি ক্ষমতার বার করা যাবে। এখন এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট, আর অর্থাৎ এটা 1 ভোল্ট বিভব পার্থক্য যদি কি হতো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যন্ত্রের যে কোনো ক্ষমতা হয়ে থাকে 1 ওয়াট। তার মানে 1 ভোল্ট, ওই যে P = VI ক্ষমতাটা বলছে, P × VI না, তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত একটা যন্ত্রের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে যন্ত্রের ক্ষমতা হয়ে থাকে 1 ওয়াট, এটাকে 1 ওয়াট = V। এবং এটাকে এতটাই ওয়াট একটা ক্ষুদ্র একক, তাই জন্য বাস্তবিক ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে এটাকে 1 কিলোওয়াট হিসেবে ব্যবহার করা হয়, মানে 1000 ওয়াটের সমান ধরা হয়। যেহেতু বৈদ্যুতিক শক্তি হলো ক্ষমতা এবং সময়ের গুণফল, বৈদ্যুতিক যে অ্যাকচুয়ালি শক্তিটা হয়ে থাকে, শক্তি হলো P × T এর গুণফল, তার মানে VI × T এর গুণফল হয়ে থাকে, ঠিক আছে। শক্তি, এটা হলো শক্তি। সেই জন্য বৈদ্যুতিক শক্তি ওয়াট আওয়ার হিসেবে প্রকাশ করা, অর্থাৎ এটাকে আমরা এরকমভাবে প্রকাশ করি, যদি 1 ঘন্টা যাবত একটা বৈদ্যুতিক যন্ত্র
1000 কিলোওয়াটের মানে এক ওয়াট যুক্ত বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে তাকে বলে 1 ওয়াট ঘন্টা। আবার সেমভাবে বলা হয় বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা, যেটাকে 1 ইউনিট ভাষা বলা হয়। 1 ইউনিটের মান হলো 1 কিলোওয়াট ঘন্টা। এখন 1 কিলোওয়াটের ঘন্টার মান কত হয়? 3.6 10⁶ জুল। কী করে আসছে সেটা হলো এই 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট মানে 1000 ঘন্টা, 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে চলে আসছে এখান থেকে 3.6 10⁶ জুল। এটাই হলো 1 ইউনিটের মান। আমরা যে বাড়িতে যে ইলেকট্রিক বিল দিয়ে থাকি সেখানে বলা হয় যে অনেক সময় দেয় না যে তোমার কত ইউনিট পড়েছে, 200 ইউনিট পড়েছে। তার মানে 1 ইউনিটের ক্ষমতা তোমার মান হচ্ছে কত, যেহেতু এইটা 3.6, তার কত শক্তি পড়েছে 3.6 ইন্টু 10⁶। এরমভাবে ক্যালকুলেশন করে এর 1 ইউনিটের প্রতি মান, 1 ইউনিটের দাম যদি 3 টাকা হয় তাহলে সেই অনুযায়ী যত ইউনিট পড়েছে তার দাম ক্যালকুলেট করা হয়। যেমন ধরো এখন আমাদের স্টেট গভর্নমেন্টে কত চলছে আমি ঠিক জানি না, মোটামুটি দামটা বেড়েছে আগের থেকে, সেই জন্য অনেক ইলেকট্রিক বিল অনেকটা পরিমাণ মানে বেশি আসে। যাই হোক, তারপরের স্লাইডে যাই। যেমন ধরা হচ্ছে একটা বৈদ্যুতিক বাতি যেটার 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত আছে। এখন এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে বৈদ্যুতিক বাতির ক্ষমতা কত হবে? তো একদম P = VI পাতি ফর্মুলা, ও ফর্মুলা দিয়ে আমরা করে নিলাম 100 ওয়াট ক্ষমতা। এখন আরেকটা অঙ্ক আছে, 400 ওয়াট রেটিংযুক্ত একটা বৈদ্যুতিক যেটি রেফ্রিজারেটর 8 ঘন্টা ধরে চলে, তার মানে এর শক্তি কত হবে? শক্তি হবে কত? 400 ইন্টু 8 ঘন্টা ধরে চলছে, তার মানে কত আসছে? 3200। এবারে বলছে প্রতি কিলোওয়াটে 3 টাকা কিছু ধরে এবং যে ঠিক 30 দিন চলে, তাহলে 8 ঘন্টা ধরে প্রত্যেক দিন চলছে 30 দিন, তার মানে কত আসছে? 96,000। তার মানে কত? 96 ওয়াট, এই কিলোওয়াট চলছে 96। 1000 মানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, ঠিক আছে? তার মানে 96 কিলোওয়াট। এখন প্রতি কিলোওয়াটে 3 টাকা করে খরচা হচ্ছে, তার মানে 96 কিলোওয়াটে কত খরচা হবে? 3 ইন্টু 96 কিলোওয়াট, ব্যাস হয়ে গেল অঙ্ক ক্যালকুলেশন। এরকমভাবে তোমাদের বাড়ির যত ধরো ইউনিট আসছে, যদি ইলেকট্রিক বিল থাকে, ইলেকট্রিক বিলে দেখবে কত ইউনিট কাজ করছে, মানে কত ইউনিট অ্যাকচুয়ালি বিলে এসছে, তাহলে কত ইউনিট সেই অনুযায়ী পার কিলোওয়াট ঘন্টা মানে পার ইউনিটের দাম কত অনুযায়ী ক্যালকুলেট করবে, তখন সেখান থেকে টাকা পরিমাণ পেয়ে যাবে। যাই হোক, তার পরের স্লাইডে যাই। পরের স্লাইডে মোটামুটি আমরা এখান থেকে যা শিখলাম সেটা আমি একটা জিস্টের মাধ্যমে দেখাচ্ছি। সেটা হলো যে প্রথমত ইলেকট্রনের স্রোত যে প্রবাহটা বলেছিলাম যে I = Q/T, যেটা। তারপরে আমরা এখান থেকে অ্যাম্পিয়ার আই এর মান জানলাম, আয়ের মান হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়। তারপরে তড়িৎ যে ভোল্টের ব্যাপারটা, যে দুপ্রান্তে বিভব পার্থক্য তড়িৎ কোষের ব্যাপারটা, যেখানে V = W/Q, এটা হলো এর একক। তারপরে ওহমের ক্ষেত্রে ওই ওহম ল V = IR সমীকরণ, যেখান থেকে আর এর মান পাচ্ছি আমরা, আর এর মান পাচ্ছি কি V/I, ঠিক আছে? এখান থেকে ওহমস ল, যেখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে ব্যাপারগুলো হয়। তারপরে পেয়ে যাচ্ছি যে ওই সম্পর্কটা, যেটা R = ρ/A, অর্থাৎ R = ρL/A, এটাই হলো সমীকরণ, যেখান থেকে যে ঠিক রোধাঙ্কের ব্যাপারটা পাচ্ছি। এছাড়া শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের রোধগুলো যোগ করা হয়ে থাকে, আর সমান্তরাল সমবায় এরমভাবে যোগ করা হয়, 1/, দিয়ে যোগ করা হয়। তড়িৎ শক্তির মান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি V = IT মান, এবং ক্ষমতা হচ্ছে ক্ষমতা হলো PI। ক্ষমতাকে কিভাবে প্রকাশ করা হয়? কৃতকার্য/সময়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কৃতকার্য/সময় এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি VI, আর ক্ষমতার সাথে সময় গুণ করলে কি হয়? সেটা হয়ে যায় H, শক্তি। আবার এখান থেকে 1 ভোল্টের মান পেলাম, 1 কিলোওয়াট ঘন্টার মান পেলাম, দিয়ে মোটামুটি এটা আমাদের একটা জিস্ট হিসেবে ব্যবহৃত হলো, ঠিক আছে? এটা তোমরা দেখতে পারো ভালো করে পরীক্ষার আগে বা এরমভাবে। যাই হোক, তার পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কিছু দেখি। পরের স্লাইডে কিছু কোশ্চেন, যেগুলো অ্যাকচুয়ালি কিছু পরিমাণ কোশ্চেন যেগুলো এসেছিল আপকামিং এক্সামিনেশনে। বলা হচ্ছে দ্য ওয়ার্ক ডান ইজ ইন মুভিং এ চার্জ Q across 2 point having a potential defined K is, যে একটা চার্জ কিউকে যদি আমরা দুটো বিন্দুর মধ্যে স্থানান্তর করার সময় যে পরিমাণ কাজ করা হয় এবং যাদের মধ্যে সম্ভাব্য পার্থক্য কে হয়ে থাকে, তাহলে তার পরিমাণ কি হয়ে থাকে, তাহলে ওয়ার্ক ডানটা কী হয়ে থাকে? বলা হয় যে কিউ। কেন কিউ হবে? কারণ কিউ পরিমাণ কাজ করা হচ্ছে, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে দিয়েছে, আর এটা দিয়ে দিয়েছে ওয়ার্ক ডান কত হবে, চার্জ। তা আমরা কি জানি? ভোল্ট = W/Q,
ডাব্লু বাই কিউ। তাহলে ভোল্টের পরিমাণ দিয়ে দিয়েছে কে, আর ডাব্লুর পরিমাণ জানতে চেয়েছে, তাহলে এর সাথে যদি কিউ গুণ করে দিই তাহলে হয়ে যাবে কিউকে, অ্যান্সার হয়ে গেল। এটাই হলো কৃতকার্য। আবার যদি এই কোশ্চেনটা যদি যে তোমার ক্ষমতা বার করতে দেয় পি, তাহলে পির ক্ষেত্রে কীভাবে কাজ করবে, পির ক্ষেত্রে ডাব্লু বাই টি কাজ করছে, তার মানে কি হবে, কে ইন্টু কিউ বাই টি, তার মানে কে ইন্টু, আর কিউ বাই টি মানে আমরা জানি কি আই, তাহলে কে আই, ক্ষমতা হলে কে আই হয়ে যাবে, মানে ভি এর জায়গায় কে, যেখানে আমরা ভি ব্যবহার করছিলাম সেটা কে ব্যবহার করছে, এই হলো ব্যাপার। আর এলপিতে এসেছিল 28, 11, 24, সুতরাং একদম পাতি লেভেলে কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তারপরে স্লাইডে চলে আসছি। বলা হচ্ছে হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট দ্য রেট অ্যাট দ্য হুইচ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ডিসেবিলিটি কনজিউম ইন ইলেকট্রিক্যাল সার্কিট। না, অর্থাৎ কোনো একটা কোন ভৌত পরিমাণটা প্রদর্শন করে যে একটা বৈদ্যুতিক সার্কিটে বৈদ্যুতিক শক্তি কত দ্রুত ব্যয় বা খরচ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়। ইলেকট্রিক পাওয়ারের ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ারের সমীকরণ কি, পি ইজ ইকুয়াল টু ভি আর। আর যদি বলা হয় শক্তি, এনার্জির ক্ষেত্রে আই স্কোয়ার আর টি বা ভিআইটি হতে পারে, বা ভি স্কোয়ার বাই আর টি এটাও হতে পারে। ঠিক আছে, এই তিনটে সমীকরণ দিয়ে মোটামুটি আমরা ব্যবহার করতে পারি। যেমন পি ইজগুলো ভিআইটা তিনটে দিয়ে ব্যবহার করা হয়, আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। তেমনই এটা যেমন ক্ষমতা, এটা তেমন শক্তি, এর সাথে টি টাইম গুণ হলেই তখন সেটা, মানে ব্যাপারটা এরম দাঁড়ালো এইচ ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আরবি এলপি 26-এ এসেছিলো, 26-11-2024 এসে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, কি বলা হচ্ছে, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স 1 ওহম অ্যান্ড 2 ওহম কানেক্টেড ইন প্যারালাল। যখনই প্যারালালে যুক্ত হয় তখন আমরা কি বলেছিলাম, প্যারালালের ক্ষেত্রে ফর্মুলা হয় 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 ডট 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 হয়ে থাকে। এখন এটাকে আমরা ডাইরেক্ট ফর্মুলায় ফেলি, কি যদি আমরা সমানুপাতিক ফর্মুলায় ফেলি, উপর দুটো গুণফল হয় আর তলা দুটো যোগফল হয়, তাহলে উপর দুটো গুণফল আর তলা দুটো গুণফল যোগফল করলে কত হয়, 2/3 ওহম হবে অ্যান্সার। আরআরবি এলবি 27-12-2024 এসে। যাই হোক, তারপরে কোশ্চেন কি হচ্ছে, পরের কোশ্চেন 4 নম্বরে বলা হচ্ছে কি, যে দ্য রেজিস্ট্যান্স অফ 10 মিটার লং কপার আর 10 মিটার লম্বা একটা কপারের তারের রেজিস্ট্যান্স আর 5 মিটার লম্বা তারের রেজিস্ট্যান্স কী হবে। এখন আর এর সাথে এর সম্পর্ক কী হয়, রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক হয়। ঠিক আছে, তার মানে আমরা এই সমানুপাতিক সম্পর্ক মানে আমরা কি বলেছিলাম, যে যেগুলো সমানুপাতিক হয় তারা অ্যাকচুয়ালি উপর নিচে থাকে। তার মানে যদি আমরা ক্যালকুলেশনটা এরমভাবে করি, এটা অ্যাকচুয়ালি মুছে দাও, এটাকে মুছে দাও। এই হোক, R1/L1 R2/L2। R1 এর মান কত, R1 এর মান কত দিয়েছে, R1 এর মান R দিয়েছে, L এর মান কত দিয়েছে 10, R2 এর মান জানতে চেয়েছে, L2 এর মান কত দিয়েছে, L2 মানে এগুলো যে ঠিক দৈর্ঘ্যের মান কত দিয়েছে 5। এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হচ্ছে, পয়েন্ট R2 না এটা, তাহলে কত হচ্ছে 0.5 আর, তো অ্যান্সার কি আছে হাফ আর, হ্যাঁ এই সরি 0.5 আরই আছে অ্যান্সার। যাই হোক, তারপরে চলে আসছে কি আরআরবি এলপি 25-11-তে এসেছিলো। যাই হোক, 5 নম্বর কোশ্চেন চলে আসছি। 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি, যে ইফ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইনক্রিজ বাই 3 টাইমস দেন দ্য কারেন্ট উইল বি, যেখানে ভোল্টেজ কনস্ট্যান্ট, তার মানে আর এর সাথে আই এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আই সম্পর্ক হবে এরকম, ব্যস্তানুপাতিক হলে এরা গায়ে গায়ে থাকবে আর সমানুপাতিক হলে এরা উপর নিচে থাকবে, তাহলে সম্পর্ক দাঁড়াচ্ছে এরকম। ঠিক আছে, তার মানে যদি আরকে যদি 3 গুণ করা হয়, তার মানে কারেন্ট কত হবে, 1/3 হবে। অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে 1/3 স্বাভাবিকভাবে, তাই না। তাহলে চলে আসছে, এটা 29-11-তে এসেছিলো, 29-11-2024। আশা করি এখান থেকে কনসেপ্টগুলো সব কিছু বুঝতে পারছো। এগুলো অ্যাকচুয়ালি ওই ওহমস লর কিন্তু ওই পোর্শন থেকে আমরা আসছি কারেন্টের। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, বলা হচ্ছে বলা হচ্ছে যে কনসিডার এ প্যারালাল টু রেজিস্টার উইথ রেজিস্ট্যান্স 4 ওহম অ্যান্ড 6 ওহম ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে ওই প্যারালালের ক্ষেত্রে মানটা বার করতে বলেছে। প্যারালালের মান বার করতে গেলে কী হয়, 4x6/6 + 4 24/10 2.4 ওহম, তেমন চলে আসে 2.4 ওহম। এটা আরআরবি এলপি 28-12-2024। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে 7 নম্বর, যেখানে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ 2 রেজিস্টার আর ওহম ইজ কানেক্টেড ইন সিরিজ। তাহলে সিরিজ মানে কি হবে, যুক্ত হবে 2R, জাস্ট যোগ হয়। যদি এখানে 3টে থাকতো তাহলে হতো 3R, যদি 4টে থাকতো 4R,
জাস্ট যে ঠিক সিরিজ থাকলে মোটামুটি যোগ হবে, সিরিজ যখনই থাকবে যোগ হবে এরকম R1 R2 R3 ডট 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 ডট। আবার যখন প্যারালাল থাকবে তখন কি হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আরআরবি এলপি 26/11/2024। তারপরে কোশ্চেনে চলে যাই 8 নম্বর। বলা হচ্ছে 8 নম্বরটা কি বলেছে যে একটা ক্লোজ সার্কিট আছে যেখানে 100 কুলম্বের একটা চার্জ আছে, তার মানে এখানে কিউ এর মান বলে দিয়েছে কত 100 কুলম্ব। তার মধ্যে দিয়ে কত সেকেন্ডে কারেন্ট যাচ্ছে 50 সেকেন্ডে, টাইম 50 সেকেন্ড। তাহলে বলা হচ্ছে যে সার্কিটটাকে এবারে দেন কারেন্ট ড্রন ইন দ্য সার্কিট, তাহলে কারেন্ট কত প্রবাহিত হচ্ছে, একদম পাতি কোশ্চেন। আই ইজ ইকুয়াল টু কিউ/টি 100/2 মানে কত হচ্ছে অ্যান্সার, তাহলে 100/50 তার মানে কত হচ্ছে 2, এরকম যে ঠিক 2 অ্যাম্পিয়ার। এরকমই কোশ্চেনই এসেছিলো আরআরবি এলপিতে। সুতরাং আমি কিন্তু কোনো কিছু বাইরে থেকে পড়াইনি, আমি কিন্তু সব কিছু কনসেপ্ট ওয়াইজ টেক্সট লাইন বাই লাইন পড়িয়েছি। সুতরাং যদি এই লেভেলের কেউ পড়তে পারো, মানে যদি এই জিনিসগুলো কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে পারো, কোনো কোশ্চেনই আটকাবে না, ঠিক আছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। 9 নম্বর বলা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য বডি মেজার্স দ্য বোথ কিলোওয়াট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়াট, ঠিক আছে। সেটা তো আমরা জানি পাওয়ারকে মোটামুটি কিলোওয়াট ওয়ার্ডে বোঝানো হয়। দেন 1 কিলোওয়াট কত, 1 কিলোওয়াট 1000, 1 কিলোওয়াট 1000। আর 1 কিলোওয়াট ঘন্টার মান কত হবে, একটু আগে বললাম 1 কিলোওয়াট ঘন্টার মান কত হয়, বল 1 কিলোওয়াট মানে 1000 ইন্টু 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তার মানে 36 ইন্টু 10⁵ জুল, তার মানে 3.6 10⁶ জুল। এটাই হলো 1 ইউনিট। আমাদের বাড়িতে ব্যবহৃত যেহেতু মানে আমাদের প্রত্যেকের বাড়িতে যে কারেন্টের বিল আছে সেটাই এই যে ঠিক ইউনিটের মান হিসেবে দেওয়া হয়। এটা এসছে আরআরবি এলপিতে এসছে 28/11/2024। যাই হোক, তারপরে স্লাইডে কোশ্চেন, এবং এটাই লাস্ট কোশ্চেন 10 নম্বর, জন্য জানোই আমি 10টা করে কোশ্চেন করাই। এ বলা হচ্ছে যে এ রেজিস্টার হ্যাজ এ রেজিস্টিভিটি, একটা রেজিস্টার আছে তার রেজিস্টিভিটি আছে কাট ইন্টু দ্য 3 ইকুয়াল পিসেস, তাহলে প্রত্যেক পিসের রেজিস্টিভিটি কত হবে। রেজিস্টারের বলতে হবে যে প্রতিরোধ মাত্রা, রেজিস্টারটা 3টে সমান অংশে কাটার প্রতি অংশের প্রতিরোধ মাত্রা কত হবে। এখানে একটা ব্যাপার আছে, এটা অ্যাকচুয়ালি উপাদানের উপর ডিপেন্ড করে না, সেই জন্য এটা রো মানে যে ঠিক রোধাঙ্কটা রো থেকে যাবে, রোধাঙ্ক আনচেঞ্জ থাকবে, যা রোধাঙ্ক ছিল সেটাই থাকবে। এখন যদি বলা হয় যে ঠিক রোধাঙ্কের একক কী হয়, রোধাঙ্কের একক হয় ওহম মিটার। তাহলে রোধাঙ্ক উপাদানের উপর ডিপেন্ড করে না, রোধাঙ্ক মোটামুটি আনচেঞ্জ থাকে, ঠিক আছে। আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এসেছিল 29/12/2024। যাই হোক, এর ডিফারেন্ট লেভেলের কোশ্চেন আছে যেগুলো আমি আমার ওই এর পুরোটা কমপ্লিট করার পর আমি কমপ্লিট করব। সেখানে পুরো চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেনই আমরা ডিসকাশন করব। আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করতে চাইছি তারপরে, ঠিক আছে। যাই হোক, আর তো বেশি সিলেবাস নেই, এই তো যেমন ফিজিক্সের ক্লাস 10-এর কটা বাকি আছে। যদি আমি এইটার পরে জাস্ট ম্যাগনেটটা কমপ্লিট করিয়ে আমি আবার বায়োলজি আর কেমিস্ট্রিতে শেষ করবো ক্লাস 10-এ, তারপরে ফিজিক্সের গল্পটা শুরু হবে। শুধু প্লিজ ফিজিক্সের পুরো 9টা পুরো আমি হাত দিইনি, বাদ দিলাম, এখনও আছে আর কি, মানে ওটাকে আমি কমপ্লিট করার পরেই ধরবো বলে। যাই হোক, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তাদের কনসেপ্ট গুলো এই সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে ক্লিয়ার থাকে। আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব ডিপ লেভেলে গিয়ে কনসেপ্ট ধরে ধরে বাংলাতে সহজ ভাষাতে বোঝানোর। আমার পড়ানো কেমন লাগছে তোমাদের সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, ফিডব্যাক দাও অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।